সুস্বাগতম সবাইকে। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে কিছু কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণভাবেই আজকে মদন মিত্র বিভিন্ন জায়গায় যে সমস্ত কথা বলেছেন সে ব্যাপারে একটু কথা বলতেই হচ্ছে, একটু আলোকপাত করতে হচ্ছে। মদন মিত্র যা বলেছেন শতভাগ সত্য, 100% সঠিক। কেন বলছি? যেদিন যেদিন অর্থাৎ 2020-তে যখন আইপ্যাককে হায়ার করা হলো, সেদিনই আমি আমার মামাটি মানুষ পত্রিকায়, তখন সাপ্তাহিক বেরোতো, আমি লিখেছিলাম যে মমতা ব্যানার্জির জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করা হলো। মমতা ব্যানার্জির, আবার বলছি, মমতা ব্যানার্জির জনপ্রিয়তাকে, ক্যারিশমাকে সেদিন চ্যালেঞ্জ জানানো হয়েছিল এবং যথারীতি সবাই এটা মেনে নিয়েছিলেন। তারও পিছনের কারণ রয়েছে। তখন দলের দ্বিতীয় কমেন্ট হিসাবে ভাইপো সামনে এসে গেছে, যার ফলে ভাইপোর কথার উপর দিয়ে কেউ কথা বলতে পারেননি। আমি সাংবাদিকতার সূত্রে, তখন হিন্দুস্তান টাইমসেও ছিলাম, সাংবাদিকতার সূত্রে বিভিন্ন গ্রামে গঞ্জে যেভাবে ঘুরেছি এবং তাতে আমরা দেখেছি ইয়াং যে চ্যাপ, একদম নতুন যে ছেলেমেয়েরা এসছে, তাদের মধ্যে একটা নতুন ইয়াং ছেলে আমাদের সামনে এসছে, তাদের মধ্যে একটা আগ্রহ ছিল। কিন্তু প্রবীণদের মধ্যে প্রতিক্রিয়া ছিল যে তবে কি দিদি দলটা এই ইয়াং তরুণদের হাতে তুলে দিচ্ছেন? আমরা বুড়োরা সব মার খাবো। 34.5 বছর যে ভয়ঙ্কর বাম দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি, রক্ত ঝরিয়েছি, পরিবারের লোককে বলিদান দিয়েছি, জমি জায়গা আমাদের ছিনিয়ে নিয়েছে, হ্যাঁ, আমাদের উপর এমন আগুন, পাড়ার পর পাড়া আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষগুলো আজকে তখন ভাবতে শুরু করলো যে তাহলে কি নতুন প্রজন্মের হাতে চলে গেল? দিদি পার্টিটা ছেড়ে দিলেন, দিদি কি ক্লান্ত হয়ে পড়লেন? ইত্যাদি ইত্যাদি অনেক রকম প্রশ্ন তখন কিন্তু আসছিল, শোনা যাচ্ছিল। তবে আমি আমার একটা মানে তখন থেকেই মনে হচ্ছিল যে এতটা হতাশ হওয়ার পিছনে কারণটা কি। ধরেই নিলাম যে আমরা হেরে যাব, তো হার জিত হতেই পারে নির্বাচনে, এটাই তো ডেমোক্রেসি। কিন্তু হারব না। আজকে 34 বছর বামেরা যে জিনিসটা করেছিল যে আমরা হারব না, কারণ তাদের হারায় ভয় ছিল যে তারা 56,000 মানুষকে খুন করেছে বলে অভিযোগ করা হয়েছে, বহু পেপারেও বেরিয়েছে। তারা এটা নিয়ে মামলা মোকদ্দমাও করেননি। তবে তারা 2002 পর্যন্ত 20,000 লোককে মেরেছে, মানে মৃত্যু হয়েছে বিভিন্নভাবে, সেটা বুদ্ধও স্বীকার করেছিলেন। তারপরেও তারা আরও 11 বছর মিলিয়ে সব হিসাব করে 56,000 লোকের মৃত্যু, তার একটা লিস্টও প্রায় আমাদের অনেকটাই রেডি আমার হাতে আছে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে সেদিনই বলেছিলাম যে তাহলে মমতা ব্যানার্জির জনপ্রিয়তাকে, ক্যারিশমাকে চ্যালেঞ্জ করা হলো। সত্যি তাই। আজকে কিন্তু এত দিন পরে, এত বছর পরেও সেই প্রশ্ন কিন্তু উঠছে কেন? সেই প্রশ্ন যে সেদিনকার প্রবীণ নেতাদের মধ্যে ছিল, কিন্তু সাহসে ভর করে কেউ বলতে পারেননি, তাহলে দলের পথ চলে যাবে বা দল থেকে আউট হয়ে যাবেন বা দলের সহযোগিতা পাবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের বলতেই হচ্ছে যে নতুন করে আবার ভাবনা চিন্তার সময় এসেছে। ধন্যবাদ মদনবাবু।
আপনার কিছু হারাবার নেই, আপনি জানেন বলেই আজকে দলটাকে ভালোবাসেন, প্রথম থেকেই ছিলেন। এবং একমাত্র মদন মিত্র ভবানীপুরে অর্থাৎ সাউথ কলকাতায় থেকে নিজের একটা আইডেন্টিটি, পরিচিতি, জনপ্রিয়তা গড়ে তুলেছিলেন, এটা আমরা প্রত্যক্ষ করেছি। তার কথাবার্তায় সবাই খুব একটা দেয় না, তার ব্যক্তিগত কিছু অভ্যাসের জন্যে, সেটা আলাদা ব্যাপার, সেটা হতেই পারে। কিন্তু একটা জায়গায় কিন্তু স্বীকার করতে হবে যে তিনি দলের কিন্তু বহুদিনের মানুষ, দলটা শুরু থেকেই ছিলেন। মদন মিত্র যুব কংগ্রেস যখন করেন তখন তার ওই ভবানীপুরের বাড়িতে গিয়েছি, সেদিনও তিনি মানে মহাপ্রতাপশালী ছিলেন। আবার দল যখন ভাগ হয়ে গেল কংগ্রেস এবং মমতায়, তৃণমূলে, সেদিন কিন্তু তিনি ঝাঁপিয়ে পড়ে মমতার পাশেই দাঁড়িয়েছিলেন। কাজে তার সেই লড়াইকে অস্বীকার করা যায় না। আবার এমনও দেখেছি, এমন দুরবস্থায় পড়েছিলেন যখন ভাইপোর প্রাধান্য খুব বেড়ে গেল, তখন তারা দলে টিকে থাকার জন্যে আকাশ বন্দ্যোপাধ্যায়, মানে ওই ভাইপোকে, দিদির ভাইপোকে আকাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা যোগাযোগ করে কোনো মতে টিকেছিলেন। উনি অস্বীকার করবেন কিনা জানি না, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এটা অন্যের কাছ থেকে শোনা নয় বা কোনো কাগজপত্র পড়ে নয়, আমি নিজেও অভিযুক্ত। বহুবার মদনদার বাড়িতে গেছি এবং দেখেছি উনি মানুষের সঙ্গে দেখা করেন, এবং আমরা দেখা করার সময়ও দেখেছি যে তারা ইন্টারভিউ নিয়েছি, আমার বইয়ে ছাপা হয়েছে ইন্টারভিউ, মমতা ও 21-তে। আমি দেখেছি যে যারা একটি মেয়ে এসেছিল, পরিবারের মা নাকি অসুস্থ, তাকে 5,000 টাকা দিলেন। তো এই যে লেনদেনের জায়গাটায় তিনি যথেষ্ট পপুলার ছিলেন, এবং তিনি কখনো কাউকে সাহায্য করার ক্ষেত্রে রাজনীতির কোন দলের লোকজন ভাবতেন না। একটা সময় পিজি তার কন্ট্রোলে ছিল, পিজিতে তিনি যাকে খুশি ভর্তি করতে পারতেন, সেটা বহু লোকের কাজে লাগতো। এখন তো সে অধিকারও তার কেড়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া মানে চলে গেছে, এখন আর পিজিতে সেরকম পাত্তা পান না। এটা বলছে এই কারণে যে চক্রবৎ, মানে সব কিছু চক্রবৎ পরিবর্তনতে দুঃখানিশ্চ ও সুখানিশ্চ একটা কথা আছে না, যে সুখ দুঃখ চক্রের মতো পরিবর্তিত হয়, সেই রূপ মানুষের পাওয়ার ক্ষমতা ও চক্রের মতো আবর্তিত হয়, চক্রের মতোই এটা আবর্তিত হয়। তো সেই আবর্তনে এসে মানে মদন মিত্র অনেকটা ছিটকে পড়েছেন বাইরে। তাই হয়তো আজকে বিভিন্ন চ্যানেলে দেখলাম যে তিনি বিভিন্ন রকম মন্তব্য করছেন, করারই কথা, করতে পারেন, এবং তিনি যেটা বলছেন সেটাই ঠিক, মমতাই শেষ কথা, মমতাই সব, যেটা মমতা নিজে আজকে বলছেন। এটা তো মদনের কথা নয়, মদনবাবুর কথা নয়, এটা তো দিদিও বললেন যে দলে আমি শেষ কথা। কেন বললেন, কোন পরিস্থিতিতে বললেন, কেন বলতে বাধ্য হলেন, কেন আইপাক থেকে ভাইপো সবাই কথা সামনে না এনে নিজে দাঁড়িয়ে বললেন যে আমি শেষ কথা, আই অ্যাম দ্য ফাইনাল ওয়ার্ড। তাই যদি হয় তাহলে বুঝতে হবে যে ডাল মে কুছ কালা হয়, এবং ঠিকই 26-এর আগে এই ডালের কালা ডালগুলো বার করে ফেলতে হবে, ডালটাকে আবার পরিশুদ্ধ করতে হবে, সর্বজন গৃহীত হতে হবে, সর্বজন ভোগ মানে ভোগের উপযুক্ত হতে হবে, এরকম একটা জায়গায় তৈরি হয়েছে। ঠিক আছে, আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকের দিনের পেপারেও আজকে এই জিনিসটা লিখব, বিষয়টা আমাকেও ভাবিয়েছে। আপনারা সঙ্গে থাকবেন।